আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। নির্বাচন কমিশনের কর্মকর্তাদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সিইসি বলেন, ক্রমাগত নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে 2 দিন ব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে আইন অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান নির্বাচন কমিশনারদের। 2 দিনে 80 জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যে এবার ভালো নির্বাচন করার কোনো বিকল্প নেই। অত্যন্ত ঝুঁকিপূর্ণ দায়িত্বের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন। নির্বাচন কমিশন যখন নির্বাচন পরিচালনা করবেন তখন শুধুই মাত্র আইন এবং সাংবিধানিক বর্ণিত যে বিধান সেই বিধান অনুযায়ী করবেন। এই কমিশনের বটম লাইন হচ্ছে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি। এইটা আপনারা এমফাসাইজ করবেন। নৈতিকতাকে যেটা এফেক্ট করতে পারে না সেটা এডুকেশনও না, ট্রেনিংও না। আপনার এই ট্রেনিংয়ের উপরে কিন্তু আমাদের সাকসেস বা ফেলিয়ার নির্ভর করতেছে। তো না, প্লিজ টেক ইট ভেরি ভেরি সিরিয়াসলি। ডাকসু নির্বাচনকে সামনে রেখে চতুর্থ দিনের মতো চলছে ভোটের প্রচার। সকালে ভোটার বা প্রার্থীদের তুলনামূলক কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচার কার্যক্রম বাড়ছে। ভোট চাওয়ার পাশাপাশি ভোটারদের ইশতেহার জানাচ্ছে প্রার্থীরা। ভোটাররা জানাচ্ছে তাদের প্রত্যাশার কথা। এবারের নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থী বান্ধব নেতাকে বেছে নেওয়ার আশা ভোটারদের। এদিকে 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা বিকেলে প্রকাশ করবে ডাকসু নির্বাচন কমিশন। ভোট অনুষ্ঠিত হবে 11 সেপ্টেম্বর। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু ও হল সংসদ নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করা হয়েছে। চট্টগ্রামেও বলছে চাই সর্বোচ্চ নির্বাচনের হাওয়া। এখনকার প্রত্যাশা আমি কোনো দলকে স্পেসিফিক ভাবে ইন্ডিকেট করছি না, কিন্তু আমার মতে এই ছাত্র রাজনীতিটা হওয়া উচিত এই মাদার পার্টি বিহীন। আমার এই ইশতেহারগুলো নিয়ে যদি কোনো প্রার্থী বা যারা নির্বাচিত হবে যদি কাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে নিয়ে যেতে পারবে। আমি আসলে এমন কিছু ইশতেহার আমার নির্বাচনী কার্যক্রমের মধ্যে আমি ইনক্লুড করছি যেগুলো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটা লং টাইম একটা সার্ভিস দেওয়ার মতো সক্ষমতা রাখবে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাকিব হাসান আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। রাকিব, ডাকসু নির্বাচনের প্রচারে নেমে প্রার্থীরা কি বলছেন? মিতু, ছুটির দিন হয় আজ কিন্তু তেমন প্রার্থী ও ভোটারদের দেখা যাচ্ছে না। তারপরেও আমরা বেশ কিছু প্রার্থীদের দেখেছি, তারা আসলে মূলত তাদের ইশতেহার নিয়ে প্রার্থীদের মাঝে যাচ্ছেন এবং তারা খুব সাদরে গ্রহণ করছে ভোটাররা, এবং তারা বলছেন যে তাদের এমন ইশতেহার দেওয়া হয়েছে যাতে করে শিক্ষার্থী বান্ধব যে কাজগুলি তাদের ইশতেহারে রাখা হয়েছে। এছাড়া সকলে যে প্রার্থীদের দেখেছিলাম তারা কিছু অভিযোগ করেছে যে বেশ কিছু প্রার্থী এমন ইশতেহার দিয়েছে যা আসলে মূলত শিক্ষার্থী বান্ধব নয়, তা মূলত এক প্রকার সোশ্যাল মিডিয়াতে ভাইব তোলার জন্যই কিন্তু তারা এই ইশতেহারগুলো দিয়েছে, যা আসলে স্থায়ীভাবে শিক্ষার্থীদের কোনো কাজে আসবে না। এছাড়া শিক্ষার্থীরা বলছে আসলে তারা মূলত ইশতেহার নয়, তারা আসলে মানুষ হিসেবেই ভোট দিবেন। তিনি মানুষ হিসেবে কারণ যদি একজন প্রার্থী মানুষ হিসেবে ভালো হয়, তিনি যে ভালো কাজ করবেন এটাই বলছেন। এছাড়া জানেন যে এখানে যারা রয়েছেন একপাক্ষিকভাবেই অনেকভাবে কথা কাদা ছোড়াছুড়ি করছেন বা করছেন, তো এই বিষয়গুলোকে ভালোভাবে নিচ্ছেন না শিক্ষার্থীরা। আর বলছেন যে যাই হোক না কেন একটি শিক্ষা বান্ধব কিন্তু যে রাজনীতির মধ্যে না থেকে যদি এই ধরনের কার্যক্রম চালানো হয়, ডাকসু নির্বাচন চালানো হয়। এবং জানেন, এই ছিল ডাকসু নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। এখন চলে যাব জাহাঙ্গীরনগরে আছে ওমর ফারুক, তার কাছে। ফারুক, আপনি আমাকে শুনতে পাচ্ছেন?
রাকিব, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর জি ফারুক, আমাকে ছোট করে জানাবেন যে বিকেল 4টায় তো চূড়ান্ত প্রার্থীদের যে প্রশাসনিক ভবন রয়েছে আমি তো আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন রয়েছে সেই প্রশাসনিক ভবনের সামনে আমি অবস্থান নিচ্ছি। তো আজকে কিন্তু মনোনয়নপত্র যে প্রত্যাহার করা হয়েছে সেই চূড়ান্ত প্রার্থী তালিকা কিন্তু আজকে কিন্তু নির্বাচন কমিশন যে চূড়ান্ত প্রার্থী তালিকা সেটা ঘোষণা করবেন। এরপরে কিন্তু শুরু হবে নির্বাচনী প্রচারণা। এই মুহূর্তে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী আমেজ বয়ে চলেছে। তো প্রার্থীরা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনী পরিবেশ এই বজায় রাখার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন, যেন কোনো পেশি শক্তি যেন নির্বাচনে কোনো কাজ করতে না পারে, তাদের কোনো পেশি শক্তি যেন নির্বাচনে ব্যবহৃত না হয়, সেজন্য তারা আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনকে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা যেন শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনী পরিবেশ রয়েছে সেই পরিবেশ নিয়ে তারা কিন্তু খুশি রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আজকে বিকেল 4টায় কিন্তু জানা যাবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এরপরেই কিন্তু প্রচারণা শুরু হবে। প্রার্থীরা কিন্তু আছে সেগুলো বাস্তবায়নের জন্য তারা কাজ করে চলেছেন। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। বুয়েট সহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় 3 দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শাটডাউন কর্মসূচির কারণে সব পরীক্ষা বন্ধ রয়েছে। 3 দফা দাবিতে বুধবার শাহবাগ মোড় অবরোধের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় তাদের উপর সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে পুলিশ। তখন লাঠিপেটার ঘটনাও ঘটে। এতে অনেক শিক্ষার্থী আহত হয়। এরপর থেকেই চলছে শাটডাউন কর্মসূচি। নির্বাচন না হলে ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা বাড়বে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে রক্তাক্ত জুলাই শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। তার মতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফিরে যাওয়ার সুযোগ তৈরি হবে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় সন্তোষ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। আমি যেটা বলি সবসময় যে নির্বাচন হবেই এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে। এই কারণে এর কোনো বিকল্প নেই। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয় তাহলে এই জাতি প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে বিভিন্ন খান থেকে বিভিন্ন সময় অনেকেই চেষ্টা করছে এই ফ্যাসিবাদকে নিয়ে আবার কথা বলার জন্য। রাজধানী শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ 16 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এই নির্দেশ দেন। এর আগে সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় আসামিদের। গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম মঞ্চ 71-এর ব্যানারে আয়োজিত অনুষ্ঠান ঘিরে উত্তেজনা দেখা দেয়। নতুন ব্যানারে তারা জুলাইয়ের হত্যাকারী আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে এমন অভিযোগে একদল জনতা সেখানে গিয়ে তাদের ঘিরে ধরে। পরে লতিফ সিদ্দিকী সহ কয়েকজন নেতাকে আটক করে পুলিশ। রাজধানী বাজারে সবজি সহ প্রায় সব পণ্যের আকাশচুম্বী দামে দিশেহারা সাধারণ ক্রেতা। সরবরাহ কম থাকায় দাম বাড়ছে বলে জানায় বিক্রেতারা। বেগুন, ডিম, মুরগি, ডাল, আটা সহ প্রায় ঊর্ধ্বমুখী সব পণ্য। বাজারে 80 টাকার নিচে মিলছে না কোনো সবজি। বেগুনের দর ছুঁয়েছে ডাবল সেঞ্চুরি। ছোট দানার মসুর ডালের দাম বেড়ে বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে। মাছ মাংসের বাজারেও নেই স্বস্তি। ফলে মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যাচ্ছে প্রায় সব পণ্য। এমন অবস্থায় বাজার তদারকিতে সরকারের কার্যকর পদক্ষেপ চায় ভোক্তারা। কাঁচামালটা হয়েছে আমদানির উপর নির্ভর করে। আমদানি বাড়বে দাম কমে যাবে, আমদানি কমবে দাম বাইরে যাবে। কিন্তু বিগত কয়েক বছর এত দাম বাড়ে নাই। যা 15-20 দিনে মসুর ডালের দাম অনেক বাড়ছে। মোটাটার দাম বাড়ছে কেজিতে 5 টাকা আর দেশিটা বাড়ছে কেজিতে 30 টাকা। এক প্যাকেট আটাতে অনেক দাম বাড়ছে। বলছে নাকি দেশে গম সংকট, এই কারণে আটার দামটা বেশি। কিছু কি ব্যবসায়িক যখন মনে করেন একটা গাড়ির যখন আজ না আসে ওই হারায় টপ করে দাম বাড়ায় দেয়। প্রতি কেজিতে 10টা বাড়ায় দেয়। আর যখন গাড়ি এক লোকে 2টা গাড়ি আসে 3টা গাড়ি আসে আবার ইচ্ছে করে হারা কমায় দেয়। হেরা ব্যবসা সিন্ডিকেট। 30 টাকা 40 টাকা কেজি। 30 টাকা 40 টাকা কেজি। 50 টাকা 60 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 টা
মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।